হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো গ্রাম পঞ্চায়েতে যে বিভিন্ন স্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আমি সেই এক্সামকে টার্গেট রেখে শুরু করছি ম্যাথমেটিক্সের ক্লাস। তো আমাদের আজকের ক্লাসের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, দেখো কি বলা হয়েছে। কোনো সংখ্যার 35% যদি 91 হয়, তবে সেই সংখ্যাটি কত আমাকে বের করতে হবে। কিভাবে করব? দেখো এখানে বলা হয়েছে 35% যদি হয় 91, আমি এক্স ধরবো না, ওরা তো বলে দিয়েছে 35% 91। তাহলে আমাকে বের করতে হবে সংখ্যাটি, আমি ধরে নিলাম সংখ্যাটি 100%, তাই তো? তো একের জন্য কত হবে? একের জন্য হবে 91/35। তাহলে 100% যখন আমি ধরে নিলাম, তাহলে 100% সংখ্যাটি কত দেখো, 91 ইন্টু কত 100 বাই হচ্ছে 35। ক্যালকুলেশন করো। আমরা 7 দিয়ে কাটলে 5 হবে, 7 13 কত 91। 5 দিয়ে কাটলে কত হবে, 5 20, তাহলে 13 20 কত 260। সো অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের কোশ্চেন, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 7 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 1, 3, 5 এবং 7 অবশিষ্ট থাকবে? এই ধরনের অঙ্কগুলো যখন আমরা করব, আমরা কিন্তু কোনো লসাগু করব না। কিভাবে করব? আমি এখান থেকে যে কোনো একটা সংখ্যা তুলে নিচ্ছি। তো ধরো প্রথমে আমি 3 দিয়ে চেক করবো, তাহলে বলা হয়েছে 3 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। তাহলে একটা কাজ করো, তুমি প্রত্যেকটা অপশন থেকে 1 মাইনাস করে দাও। প্রত্যেকটা অপশন থেকে 1 মাইনাস করো। কেন করবে? 1 যদি তুমি মাইনাস করো, আর কিন্তু কোনো রকম কোনো অবশিষ্ট থাকবে না, তাই তো? অর্থাৎ সম্পূর্ণরূপে তখন বিভাজ্য হবে। দেখো, তাহলে আমি প্রথমটা মাইনাস করে নিচ্ছি। আচ্ছা, 9764। এবার সম্পূর্ণরূপে তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে। আমরা একটু দেখে নেব 3 দিয়ে ভাগ যায় কিনা। 3 দ্বারা ভাগের নিয়ম কি? সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, আমরা টোটাল সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায় বলতে পারি। তাহলে দেখো, 6 আর 3 9 আর এই 9, এই যে 7 পড়ে থাকলো, এটা তো 3 দিয়ে ভাগ যাবে না। পরেরটা দেখো, এই 6 3 দিয়ে ভাগ যায়, বাট 7 পড়ে আছে, এটাও যাবে না। এর পরেরটা দেখো, 9 7 2 9, ইয়েস, ইজ ডিভিজিবল বাই 3। পরেরটা কি হবে? 9 যাবে, 6 আর 4 10 আর 7 17, এটা যাবে না। সো আমাদের কিন্তু উত্তর এসে গেছে 7963, অপশন সি। তো তোমরা এই রুলসটাকে অ্যাপ্লাই করে যদি করতে পারো, তাহলে আশা করি অনেক সহজে কিন্তু উত্তর করতে পারবে। না হলে তোমাদেরকে এলসিএম করে করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। পরের যে কোশ্চেন দেখো কি আছে, এটা রুট। ওকে, রুট ওভার 2x এর 5% ইকুয়াল টু যদি 0.01 হয়, তাহলে x এর ভ্যালু কত? আমরা কি করব? দেখো, 2x এর বলতে আমরা গুণ লিখতে পারি 5%। সো 5% কে আমি এইভাবে লিখতে পারি 5/100 ইকুয়াল টু কত 0.01। এবার আমরা করব কি, চলো লিখে নিই। 2x ইন্টু, আমরা এটাকে যদি একটু কেটে নেই, তাহলে বা তুমি 5কে যদি 100 দিয়ে ভাগ করো, তাহলে ভাগ করলে কত পাবে বলো তো? 5, তাই তো? আচ্ছা, 5 দিয়ে, আচ্ছা 20, তাহলে এখানে 1 থাকছে, 20 তার মানে 0.5, রাইট? 5 দিয়ে যদি আমরা ভাগ করি, 20 যাচ্ছে না, তাহলে 0.05। আচ্ছা, এবার এখানটায় আমরা লিখে দেবো 0.01। এবার কি করব, আমরা এই রুট 2x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0.01 বাই 0.05। দেখো, এই দশমিক আমরা যদি তুলে দেই, তাহলে এখানে 1 পড়ে থাকছে আলটিমেটলি, আর এখানে 5। সো 1/5 কে আমি যদি একটু ডিভাইডেড করে লিখি, 5 দিয়ে 1কে ভাগ করলে কত হবে? তুমি বলবে স্যার 0.2। এবার এখানে রয়েছে আমাদের রুট 2x ইকুয়াল টু 0.2। আমি যদি এই বোথ সাইড স্কোয়ার করে দেই, বোথ সাইড স্কোয়ার করে দিই, তাহলে কত হবে? রুট 2x তার স্কোয়ার করলে পাবো আমরা 2x, আর 0.2, এই 0.2 তার যদি আমরা বর্গ করি, তাহলে কত? 1 ঘর আছে, 2 ঘর আগে দশমিক হবে, তাহলে আমরা এইভাবে লিখবো 0.4। দেন x ইকুয়াল টু কত? 2 দিয়ে ভাগ করলে কত হবে? 0.02। তো কোথায় আছে? অপশন সি। পরের কোশ্চেন, 15 টাকা কেজি দরের চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16 টাকা 50 পয়সা হবে? তো দুটো ভ্যারাইটি রয়েছে, একটা হচ্ছে 15 টাকা আর একটা হচ্ছে 20 টাকা। এটাকে মিশিয়ে বিক্রি করব 16 টাকা 50 পয়সা। তো চলো আমরা অ্যালিগেশন করছি, মাইনাস করবো কি থেকে? এই 20 টাকা থেকে 16 টাকা 50 পয়সা মাইনাস করো, তাহলে কত হবে? 16.5, আর হচ্ছে হাফ হলে 17, 3.5। তাহলে আমরা একবারে লিখে দিলাম 3.5। ওকে,
এবার দেখো 16 টাকা 50 পয়সা থেকে 15 টাকা মাইনাস করো, তাহলে কত হবে? 15 আছে 16 সমান 1 আর হচ্ছে 50, তাহলে 1.5 টাকা। এই যে লিখে দিলাম দেড়। এই দশমিক তুমি তুলে দাও, এই শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 3, তাহলে 7:3 অনুপাত কোথায় আছে? অপশন বি। পরের কোশ্চেন কি বলা হয়েছে? 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার পার ঘন্টা ও 48 কিলোমিটার পার ঘন্টা বেগে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে? তো এখানে টাইম চেয়েছে, আমরা জানি টাইম ইকুয়াল টু কি না ডিস্টেন্স বাই স্পিড। এবার আমাকে দূরত্ব দেখতে হবে, তারা কোন দিকে যাচ্ছে? তারা পরস্পরের দিকে যাচ্ছে, তাই তো? যখন তারা পরস্পরের দিকে যায় তখন তাদের যে রিলেটিভ ডিস্টেন্স, এটা কি করতে হয়? তাদের দূরত্বটা আমরা প্লাস করি, তাহলে এখানে মোট দূরত্ব কত হবে? 137 প্লাস হচ্ছে 163, তাহলে যোগ করে আমরা পাবো 3 10 10 0 3 300 মিটার। এবার তাদের যে গতিবেগ, তাহলে গতিবেগটা কি হবে? রিলেটিভ স্পিড, গতিবেগটাও তোমাকে প্লাস করতে হবে। সো 42 প্লাস হচ্ছে 48, কত হবে? 48 50 90, তাহলে এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে মিটার। আমরা এই 90 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে ভাগ করে নেব, তো 18 দিলে কত হবে? 25, তাহলে 25 মিটার পার সেকেন্ড। আমরা একটু আগেই করেছিলাম টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। আমার দূরত্ব কত? 300 মিটার, আমার স্পিড কত? 25 মিটার পার সেকেন্ড। তো 25 দিয়ে কাটলে কত হবে? 25, ওকে 25, 25 দুগুণে 50, 12 সেকেন্ড। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একটি ঘড়ি ও একটি লাইটারের দাম একসাথে হচ্ছে 1 টাকা 10 পয়সা, মানে দুটো মিলিয়ে। লাইটারের দাম ঘড়ি থেকে যদি 1 টাকা বেশি হয় তাহলে ঘড়িটির দাম কত? আমি ধরে নিলাম যে এই ঘড়ির দাম হচ্ছে x টাকা। এবার কি, ঘড়ি থেকে লাইটারের দাম 1 টাকা বেশি, তাহলে আমি লাইটারের দাম কত লিখবো? 1 টাকা বেশি। আমি যদি পয়সাতে করি, যেহেতু এটা টোটালটা পয়সা আছে, আমি এভাবে বলতে পারি x প্লাস 100 পয়সা। দুটোর একত্রে দাম কত? 1 টাকা 10 পয়সা, তাহলে এটা হচ্ছে ঘুড়ি, তাহলে এই দুটো তুমি যোগ করে দাও। আমি এইভাবে লিখতে পারি x প্লাস 100 ইকুয়াল টু 1 টাকা 10 পয়সা, তার মানে 110 পয়সা। এবার ক্যালকুলেশন করো, 2x ইকুয়াল টু কত হবে? এটা যদি আমরা সাইড চেঞ্জ করি, চলো করে দেখাই। 10, x ইকুয়াল টু কত? 5। ঘুড়ির দাম x ধরেছি, x কত? 5, সো এই যে 5 পয়সা, 5 পয়সা। নেক্সট কোশ্চেন আমাদের, দুটি পাইপ এ ও বি কোনো জলাধার যথাক্রমে 16 মিনিট ও 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? কিভাবে করব? এ নল 12 মিনিটে আর বি হচ্ছে 16 মিনিটে ভর্তি করে, তাহলে আমরা এলসিএম করব। এলসিএম করলে কত হবে? 48। 12 16 মধ্যে আমরা এফিসিয়েন্সি বের করবো, তো 12 দিয়ে আমি 48কে ভাগ করলে 4 12 48 আর 3 16 48। এবার কি বলা হয়েছে? দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে ভর্তি হবে। তাহলে দেখো বি পাইপটাকে তুমি বন্ধ করছো, তার মানে কি এ পাইপটা তো রানিং থাকছে, তাহলে এ পাইপটা আমি একটু দেখে নেব 9 মিনিটে আসলে কতটা ভর্তি হবে। এ 1 মিনিটে 4 ইউনিট, তাহলে 9 মিনিটে কত হবে? 9 মিনিটে হবে 4 নং 36 ইউনিট, তাই না? তাহলে 4 নং 36 ইউনিট, কিন্তু মোট হচ্ছে 48 ইউনিট। ওই 48 থেকে যদি তুমি 36 মাইনাস করো, থাকলো তোমার 12 ইউনিট। তাহলে এই 12 ইউনিট কে করবে? এই 12 ইউনিট কিন্তু তখন এই যে বি। এবার বলা হয়েছে যে দুটি পাইপ খোলা হলে তবে কতক্ষণ পর বিটিকে বি বন্ধ করবে, তাহলে 12 ইউনিট বাকি। বি এর এফিসিয়েন্সি 3, তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 4, তাহলে আমি বলতে পারি যে বি কে যদি আমি 4 মিনিট পর বন্ধ করে দিই তবেই তারা 9 মিনিটে ভর্তি করতে পারবে। তাহলে এখান থেকে আমাদের এ হয়ে যাবে সঠিক উত্তর। ভাই যদি বুঝতে না পারো কমেন্ট করবে, কেমন? পরের কোশ্চেন কি আছে? একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা কি করে করব? দেখো এখানে এই যে ডায়াগোনাল দেওয়া আছে, কর্ণটা দেওয়া আছে, তাহলে আমরা একটা বাহু বের করতে পারবো। বাহু কি করে আসবে? বাহু আমরা ডায়াগোনালকে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হবে? 5 সেন্টিমিটার। ওকে, এবার এখানে দেখো আয়তক্ষেত্রের একটি বাহু সরি তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমরা জানি যে কর্ণ স্কোয়ার ইকুয়াল টু কি? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। সো কর্ণ তো 10 বলেই দিয়েছে, আমি এখানে 10-এর স্কোয়ার লিখলাম। আচ্ছা দৈর্ঘ্যটা কত? এই যে 5 আমি পেয়েছি। প্রস্থটা জানি না, তাহলে আমি প্রস্থটাকে যদি x ধরি,
তাহলে এবার দেখো এখান থেকে কি আসবে, তাহলে 10-এর 100 এই 25 প্লাস এক্স। সো এখান থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু কত আসবে 75, সরি এক্স স্কোয়ার, রাইট, কারণ এটা প্রস্থ স্কোয়ার আছে, এক্স স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু 5×5 = 25 ইন্টু 3, তাহলে এক্স ইকুয়াল টু হবে 5√3। তাহলে এক্স কি তোমার, এক্স হচ্ছে একটা বাহু, তাই তো, তাহলে ক্ষেত্রফল ওরা চেয়েছে, ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আমাদের দৈর্ঘ্যটাকে আমি কি ধরেছি, প্রস্থ তো এক্স ধরেছি, তাই তো। আচ্ছা, দৈর্ঘ্য আমাদের কত, সরি দৈর্ঘ্যটা আমাদের কত 5, আর প্রস্থ কত এক্স, এক্স মিন্স কত 5√3, তাহলে এই বসিয়ে দিলাম 5√3, তাহলে কত হবে 5×5 = 25√3। তো 25√3 কোথায় আছে, যে অপশন বি, ঠিক আছে। পরের কোশ্চেন, সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের পরিসীমা যথাক্রমে এস ও আর হলে নির্ণয়ের কোনটি সত্য। মানে এই যে কন্ডিশন দুটো দেওয়া আছে এর উপর বেস করে বলতে হবে। দেখো এখানে বলে দিয়েছে এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর কি আমরা জানি সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের, তাহলে সমক্ষেত্রফল, তাহলে আয়তক্ষেত্র এর ক্ষেত্রফলও সমান, আমি সমান লিখে দিলাম। এবার কি করব, আমি এখান থেকে যদি একটু ধরে নিই, আমি ধরে নিচ্ছি জাস্ট যে ধরে নিচ্ছি যে বর্গক্ষেত্রের বাহু সে ধরো 6, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে, দেখো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কত হবে 9 ও 4। আচ্ছা, কারণ কি তুমি জানো বর্গক্ষেত্রের বাহু যদি 6 হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, দেখো 36, কারণ বাহু স্কোয়ার। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে আমি 9 ধরেছি, প্রস্থকে 4 ধরেছি, তাহলে দেখো ক্ষেত্রফল কত, দেখো 36, তাহলে এই যে আমাদের মিলে গেল। আমি জাস্ট এটা ধরলাম বোঝানোর সুবিধার্থে। এবার তুমি বলো এখানে পরিসীমার কথা বলা হয়েছে, তো বর্গক্ষেত্রের কথা আসো। বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা কি 4 ইন্টু বাহু, তাহলে তোমার বাহু তো 4, সরি 6, তাহলে 4 ইন্টু 6। আবার আয়তক্ষেত্রের পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য কত ধরেছি 9, আর এটা প্রস্থ 4, তাহলে 9 প্লাস 4, তাহলে কত হবে 9 4 13, আর 2 13 2 26, আর এটা কত পেয়েছি 4 6 24। তাহলে এবার তুমি এখান থেকে দেখে বলো কোনটা বড়, 26 বড়, তাই না, 26 বড়, তাহলে কোনটা সঠিক হবে এখান থেকে, তার মানে এখানে আয়তক্ষেত্রটা কিন্তু বড়। সো আমরা এখান থেকে কোন ইকুয়েশনটাকে সঠিক বলবো, আমরা এটাকে বর্গক্ষেত্রটাকে এস ধরলাম, আর সরি আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রটাকে আমরা এস ধরলাম, আর বর্গক্ষেত্রের পরিসীমাটা আর, এই যে বর্গক্ষেত্রটাকে আর ধরেছি, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কোনটা হবে, এই যে এস আমাদের বড় কি 424, 9 4 13, 13 2 26, আচ্ছা 26 আর, তাই তো, তাহলে আমাদের আর এর ভ্যালুটা বড়, আর এর ভ্যালুটা না সরি আর এর ভ্যালুটা তো ছোট, এসটা আমাদের বড়, তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটা কি হয়ে যাবে অপশন 3, তাই তো। তাহলে এটা সত্য, বাকিগুলো কিন্তু এখানে মিথ্যে হয়ে যাবে। এই জায়গাটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের 24, এটা হচ্ছে আমাদের 26, তাই তো। এস বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রটাকে তো এস বলা হয়েছে, একটু ভুল লিখলাম, বর্গক্ষেত্রটাকে এস বলা হয়েছে আর এটাকে আর বলা হয়েছে, তাহলে বড় কোনটা, বড় হচ্ছে আর, এই দেখো বড় হচ্ছে আর, তাই না। এবার ঠিক আছে, ওকে। তো এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল। তো চলো কোশ্চেন নাম্বার 10 কি আছে, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, তাদের গসাগু ও লসাগু আহ, অনুপাত জানতে চেয়েছি। আমরা জানি কি জানি বলতো, লসাগু ইন্টু গসাগু সমান একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা বা সংখ্যা দুটির গুণফল। সো এখানে লসাগু আমরা জানি না, কিন্তু গসাগু আমরা জানি। একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা, দ্যাট মিন সংখ্যা দুটির গুণফল কত 2160। আমি এখান থেকে লসাগুটা বের করে নেব, কত হবে 2160কে ভাগ করবে 6 দিয়ে, 6 3 6 18, 318 19 20 21 636, তাহলে লসাগু। ওরা চেয়েছে এখানে গসাগু ও লসাগুর অনুপাত, তো আমাদের গসাগু ইস টু লসাগু,
ঠিক আছে, গসাগু তো 6, লসাগু তো 360, তাহলে 1:, কত হবে? 1:60। কোথায় আছে? অপশন সি। তো এই ছিল আমাদের আজকের সেটের 10টি কোশ্চেন। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি এই সিরিজটাকে কন্টিনিউ করব। ঠিক আছে।